হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা পিএসসি 4 SI ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। এ যাবৎ আমাদের 47টা ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের 48 নম্বর ক্লাস হবে। এখানে আমরা টোটাল 10টা কোশ্চেন দেখব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তো প্রথম কোশ্চেনে চলে যাব। এখানে বলেছি কি, দুটি সংখ্যার অনুপাত 9:7 যদি ছোট সংখ্যার 1/7 অংশ থেকে বড় সংখ্যাটি 56 বেশি হয়, তবে সংখ্যা দুটির যোগফল কত? দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 9:7। আমরা ধরলাম যে বড় সংখ্যাটা 9, ছোট সংখ্যাটা 7। ধরলাম ছোট সংখ্যাটা 7। এবার বলছে ছোট সংখ্যার 1/7 অংশ থেকে ছোট সংখ্যা কত? 7। 7-এর 1/7 অংশ কত? 1। তার মানে ছোট সংখ্যার 1/7 অংশ থেকে বড় সংখ্যাটি 56 বেশি হয়। তার মানে এখানে বড় সংখ্যা কত? 9। কত কম হয়? 1 কম হয়। তার মানে কত হয় অ্যাকচুয়ালি, মানে কত বেশি? ছোট বড় সংখ্যাটি কত বেশি হয়? 8 বেশি হয়। কারণ আমরা ধরেছি কি, বড় সংখ্যাটা এটা বি লিখি, বড় সংখ্যাটা ধরেছি 9, ছোট সংখ্যাটি ধরেছি 7। ছোট সংখ্যাটির 1/7 অংশ হচ্ছে 1। তার মানে কি, এই ছোট সংখ্যার যে এই ছোট সংখ্যার যে 1/7 অংশ, তার মানে যেটা হচ্ছে 1, এই 1-এর থেকে বড় সংখ্যাটি কত? 56 বেশি। কিন্তু এখানে কি বেরোলো, 1-এর থেকে বড় সংখ্যাটি কত বড়? 8 বেশি। তাহলে 8-এর ভ্যালু দেওয়া রয়েছে 56। 8-এর ভ্যালু যদি 56 হয়, 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু 7, 7 আর 56। বলেছে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটি কত ধরেছি? একটা 7, একটা 9। তাহলে 7 আর 9-এর যোগফল কত? 16। এবার 16 সমান কত হবে? 7 × 16। তার মানে 6 7 42 2, হাতে দেখবে 4, 7 7 4 11, 112। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা এক্স ধরেও করা যাবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 2 নম্বর। 2 নম্বরে বলেছে কোনো অনুপাতে প্রথম এবং চতুর্থ সংখ্যার গুণফল 70 এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল 3.5y, তবে y এর মান কত হবে? আমরা কি জানি, যদি চারটা সংখ্যা এক্স ওয়াই, না এক্স ওয়াই ধরবো না, এবিসিডি ধরি, তাহলে সুবিধা হবে। এবিসিডি এরা হচ্ছে সমানুপাতে কখন থাকবে? যখন এবিসিডি চারটা সংখ্যা রয়েছে, এরা সমানুপাতে কখন থাকবে? যখন a/b = c/d হবে। এখান থেকে আমরা কি বলতে পারি? a × d = b × c, এটা বলতে পারি। তার মানে এখানে কি, a ছিল হচ্ছে ফার্স্ট সংখ্যা, b সেকেন্ড, c হচ্ছে থার্ড, d হচ্ছে ফোর্থ। তাহলে আমরা কি দেখলাম? প্রথম সংখ্যা ইন্টু, বা আমরা এটা সমানুপাতের ক্ষেত্রে আমরা এটা জানি যে প্রথম সংখ্যা ইন্টু ফোর্থ সংখ্যা ইকুয়ালস টু কী হয়? দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা, এটা হয়। তো এখানে দেওয়াই রয়েছে প্রথম আর চতুর্থ সংখ্যার গুণফল কত? 70। 70 ইকুয়ালস টু কত হবে? দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল কত? 3.5। আমরা তো জানি যে প্রথম আর চতুর্থ সংখ্যার গুণফল যেটা হবে, সেটার সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল সমান হবে। তো এগুলো বোঝার জন্য লিখলাম, পরীক্ষার খাতায় আমরা লিখবো না। আমরা একবার লিখবো 70 = 3.5y। তো y এর মান কী হয়ে যাবে? y ইকুয়ালস টু কী হয়ে যাবে? 70/3.5। এবার এই দশমিক উঠে গিয়ে উপরে 10 হয়ে যাবে। 35 দুগুণে কত হবে? 70। তাহলে y এর মান কত? 20। 10 দুগুণে 20, y এর মান 20। অপশন নম্বর সি এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা বোঝার সুবিধার্থে লিখলাম যে প্রথম সংখ্যা ইন্টু চতুর্থ সংখ্যা = দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা হয়। 3 নম্বর কোশ্চেন বলেছে একটি মাল ট্রেন একটি স্টেশন অতিক্রম করার 7 ঘন্টা পর অপর একটি ট্রেন 54 কিলোমিটার/আওয়ার বেগে মাল ট্রেনটিকে অনুসরণ করে চলতে শুরু করে এবং 11 ঘন্টা পর মাল ট্রেনটিকে ওভারটেক করে। মাল ট্রেনের গতিবেগ কত? মানে একটা মাল ট্রেন যাচ্ছে, এটা একটা স্টেশন, এটা পার হয়ে গেল, তারপরে 7 ঘন্টা পর আবার একটা ট্রেন এই স্টেশন থেকে এই মাল ট্রেনটিকে অনুসরণ করে চলতে শুরু করলো। তারপরে 11 ঘন্টা পর ধরলাম মাল ট্রেন এখানে গেছে, সে 11 ঘন্টা পর এটাকে অতিক্রম করবে, মানে পরের ট্রেনটা। তাহলে পরের ট্রেনটার স্পিড কত দেওয়া রয়েছে? 54 কিলোমিটার/আওয়ার। তো 54 কিলোমিটার/আওয়ার বেগে 11 ঘন্টায় সে কতটুকু যায় সেটা বের করি। 11 ঘন্টায় যাবে 594 কিলোমিটার। তার মানে আমরা কী বলতে পারি যে মাল ট্রেনটাও এই 7 ঘন্টার সময় নাকি 7 ঘন্টা পর, যেহেতু ওই সেকেন্ড ট্রেনটা চলতে শুরু করেছিল, আর 11 ঘন্টা পরে গিয়ে ওকে ধরলো,
তার মানে আমরা বলতে পারি কি, যে মাল ট্রেনটি এ যত সময়ে 11 কিলোমিটার 11 ঘন্টা পর প্রথমে মাল ট্রেনটা চলা শুরু করেছিল, তার 7 ঘন্টা পর এই ট্রেনটা চললো, দ্বিতীয় ট্রেনটা, তারপরে আরও 11 ঘন্টা পর তাকে ওভারটেক করলো। তার মানে মাল ট্রেনটি ততক্ষণে কতক্ষণ চলেছিল, 7 + 11 18 ঘন্টা চলেছিল। কারণ 7 ঘন্টা পরে দ্বিতীয় ট্রেনটি চলা শুরু করলো, তার মানে 7 ঘন্টা মাল ট্রেন এইখানে গেছে, প্লাস এ যখন 11 ঘন্টা গেছে এও 11 ঘন্টা গেছে, তার মানে মাল ট্রেন কত ঘন্টা গেছে, টোটাল 18 ঘন্টা। তাহলে মাল ট্রেন 18 ঘন্টায় কত কিলোমিটার গেছে বলতে পারি আমরা, 594 কিলোমিটার। তাহলে 18 ঘন্টায় যদি 594 কিলোমিটার যায়, তাহলে ট্রেনের গতি, মাল ট্রেনের গতিবেগ আমরা কীভাবে বের করতে পারবো, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হয়। তো এখানে ডিস্টেন্স কত, 594, টাইম কত 18। তো 18 দিয়ে এটাকে কাটাকাটি করার চেষ্টা করব। 18 দিয়ে করলে কী হবে, 3 × 18 = 54, তারপর আবার 54 হবে, 18 মানে 33, 3 × 18 = 54। তার মানে আমাদের অ্যান্সার অপশন নম্বর সি হয়ে যাচ্ছে, 33 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে মাল ট্রেনের গতিবেগ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন কী বলেছে, রাম তার স্বাভাবিক বেগের 9/10 অংশ নিয়ে চললে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে 29 মিনিট বেশি সময় নেয়, দূরত্ব অতিক্রমের স্বাভাবিক সময় কত মিনিট। তার মানে স্বাভাবিক বেগের 9/10 অংশ বেগ নিয়ে চললে 29 মিনিট দেরিতে পৌঁছায়। এই ধরনের অঙ্ক শর্টকাট করার রুলস কি, আমরা কি করব, এই উপর গুণ করে দিব 9 × 29, নিচে কি করব, হর মাইনাস লব করব, তার মানে 10 - 9। 10 - 9 করলে কী হয়, নিচে 1, নিচে 1-এর দাম নেই, তার মানে উপরে গুণ করে দিব, 9 নং 81 1, হাই থাকবে 8, 9 দুগুণে 18 আর 8-এ 26, তার মানে 261 মিনিট। তার স্বাভাবিক টাইম হচ্ছে 261 মিনিট। যদি পরীক্ষার হলে এই রুলসটা মনে না থাকে, তো আমরা কি করব, আমরা বেসিক দিয়ে করার চেষ্টা করব। বেসিক দিয়ে করলেও এই অঙ্কটা খুব বেশি হয় না। কি একটা 9/10 কত মিনিট বেশি নেয়, 29 মিনিট বেশি নেয়। তার মানে আমরা কি বলতে পারি, যে ধরলাম হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে 90 কিলোমিটার, 90 মিটার, 90 মিটারে ধরে নিলাম, বা কিমি ধরে নিলাম, 90 কিমি। তাহলে 9 কিলোমিটার/আওয়ার বেগে তার টাইম, যেতে টাইম কত লাগে, 10 ঘন্টা। এটা কিমি করি, এটা মিনিট করি, তাহলে 9 মিনিট লাগবে। মিনিট 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 যেহেতু আছে, মিনিটই ধরলাম, মিনিট, 9 মিনিট। এবার 10 কিলোমিটার/আওয়ার বেগে, 10 কিলোমিটার/মিনিট বেগে যেতে এর কত টাইম লাগবে, 90 কিলোমিটার যেতে, মানে 1 ঘন্টা, 1 কিমি/মিনিট। এটা হয় না, তবু আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা ধরবো যে 90 কিলোমিটার যায় হচ্ছে 10 কিলোমিটার/মিনিট বেগে, 90 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 10 মিনিট। তার মানে এখানে কত মিনিট কম লাগলো, বা 9 কিলোমিটার/আওয়ার বেগে যেতে লাগলো 10 মিনিট, এর উল্টা হয়ে গেছে, এটাতে যেতে লাগবে 10 মিনিট। আর 10 কিলোমিটার/আওয়ার বেগে 90 কিলোমিটার যেতে টাইম কত লাগবে, 9 মিনিট। তার মানে এখানে টাইম কত বেশি লাগলো, 1 মিনিট। তাহলে 1-এর মানই দেওয়া রয়েছে কত, 29। 1-এর মান যেহেতু 29 দেওয়া রয়েছে, বলেছে যে দূরত্ব অতিক্রমের স্বাভাবিক সময় কত, স্বাভাবিক সময় কত, 9 মিনিট। তাহলে 1-এর মান যদি 29 হয়, 9-এর মান কত হবে, 29 × 9, 29 × 9 করলেও হবে 261 মিনিট। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি। আমি এটা আর একবার বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে হলো। কী দেওয়া হয়েছে, 10 আর 9, আমরা ধরলাম ডিস্টেন্সটা কত, 90 কিমি। 90 কিমি কেন ধরলাম, 9 আর 10-এর এলসিএম হচ্ছে 90 কিমি। তাহলে আমি যদি ধরি যে 9 কিলোমিটার/আওয়ার, পার মিনিট, আর এটা যায় হচ্ছে 10 কিলোমিটার/মিনিট। তাহলে 9 কিলোমিটার/মিনিট বেগে 90 কিলোমিটার যেতে টাইম কত লাগবে, 10 ঘন্টা লাগবে। তো এটাতে টাইম লাগলো 10 ঘন্টা, মিনিট, যেহেতু মিনিট মিনিট আছে, মিনিট করলাম, 10 মিনিট। আর 10 কিলোমিটার/মিনিট বেগে 90 কিলোমিটার যেতে টাইম কত লাগবে, 9 মিনিট। তার মানে যখন 10 কিলোমিটার/মিনিট বেগে চলে তখন টাইম লাগে 9 মিনিট, আর যখন 9 কিলোমিটার/মিনিট বেগে চলে তখন টাইম লাগে 10 মিনিট। তাহলে যখন 9 কিলোমিটার/মিনিট বেগে চলে তখন তার টাইম বেশি লাগে, কত মিনিট, 1 মিনিট বেশি লাগে। কিন্তু কোশ্চেনে কী বলেছে, 29 মিনিট বেশি লাগে। তাহলে 1-এর মানই দেওয়া রয়েছে 29। এবার বলেছে কি, দূরত্ব অতিক্রমের স্বাভাবিক সময়, দূরত্ব অতিক্রমের স্বাভাবিক সময় কত বের করেছি আমরা, 9 মিনিট। তাহলে 1-এর মান যদি 29 হয়, 9-এর মান কত হবে, 9 × 29 = 261 মিনিট।
তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন কি বলেছে যে একজন ব্যবসায়ী একটি ঘড়িকে ক্রয় মূল্যের থেকে 40% বেশি চিহ্নিত করে 10% ছাড় দেন। যদি মোট লাভের উপর 10% ট্যাক্স দেওয়ার পর তিনি 468 টাকা লাভ করেন, তবে ঘড়িটির ক্রয় মূল্য কত? সিপি ধরলাম আমরা 100 টাকা, তার মানে মার্ক প্রাইস চিহ্নিত মূল্য কত? 140 টাকা। তারপরে কি করেছে ও এই 140 টাকার উপরে 10% ছাড় দিয়ে বিক্রি করেছে, তাহলে এসপি কত হবে? 140 ইন্টু 90/100। এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটবো, তাহলে 4 নং 36-এর 6, হ্যাঁ দেখবে 3, 9-কে 9, 3-এ 12, 126 টাকা হচ্ছে এসপি বিক্রয় মূল্য। কিন্তু এতে তার লাভ কত হলো আমরা বের করতে পারবো। 100 টাকায় কিনেছে, 126 টাকায় বিক্রি করলো, তার মানে লাভ কত? 26 টাকা। 26 টাকা লাভ। এই 26 টাকার উপরে সে 10% ট্যাক্স দিল, তাহলে 26 টাকার 10% কত? 26 টাকার 10% কত? 2.6। তাহলে 2.6 টাকা হচ্ছে সে ট্যাক্স দিল, ট্যাক্স। তার মানে অ্যাকচুয়াল লাভ তার কত থাকলো? 26-এর থেকে আমরা 2.6 বাদ দেবো। 2.6 বাদ দিলে আমাদের কত হবে? 4, এখানে 23.4 টাকা। এইবার কোশ্চেনে কী বলেছে? 10% ট্যাক্স দেওয়ার পর তিনি 468 টাকা লাভ করেন, কিন্তু আমরা বের করলাম কি ট্যাক্স দেওয়ার পরে সে কত লাভ করে? আলটিমেটলি 23.4 টাকা। তাহলে আমরা বলতে পারি এই 23.4-এর মানই হচ্ছে 468 টাকা। আমাদের কী বের করতে বলেছে? ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা একের মান কী বের করতে পারি? 468 ডিভাইডেড বাই 23.4 ইন্টু ওই দশমিক তুলে দিয়ে এখানে 10 করব, এই 234 দুগুণে 438, তাহলে একের মান কত বেরোলো? 20। একের মান বেরোলো 20। তাহলে আমাদের কোর্স কী বের করতে পেরেছে? ঘড়িটির ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 100। তাহলে একের মান যদি 20 হয়, 100-র মান কত হবে? 100 ইন্টু 20, তার মানে কত? 2000 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? 2000। অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 6 নম্বর। 6 নম্বর বলেছে যদি 2 বছরে 800 টাকার সুদ 400 টাকার সুদের চেয়ে 40 টাকা বেশি হয়, তবে বার্ষিক সুদের হার কত? 800 টাকার সুদ 400 টাকার সুদের চেয়ে 40 টাকা বেশি, তার মানে 800 টাকার আর 400 টাকার মধ্যে যে ডিফারেন্স 400 টাকা, সেই 400 টাকার জন্যই হচ্ছে 40 টাকা বেশি পায়। তার মানে প্রিন্সিপাল আমরা ধরে নিতে পারি কত? 400 টাকা। প্রিন্সিপাল 400 টাকা, তার প্রিন্সিপাল 400 হলে আই কত? আই হচ্ছে 40 টাকা, মানে আই মানে সুদ। তো আমরা কী লিখতে পারি? 40 ইজুকাল টু PTR/100। পি কত? পি হচ্ছে 400, টি কত? 2, আর কত? আরটাই বের করতে হবে, ডিভাইডেড বাই 100 করবো। এই 00 আমরা কাটতে পারি, 4 দুগুণে 8, 5 8 40, তাহলে আর এর মান কত? আর ইজুকাল টু 5%। অপশন নাম্বার এ আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন কী বলেছে? 11,236 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এবং বি এর প্রাপ্ত টাকার অনুপাত 3:5 এবং এ এবং সি এর প্রাপ্ত টাকার অনুপাত 4:7। বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তাহলে বলেছে A/B কত পায়? 3:5। আবার A/C কত পায়? 4:7। তার মানে আমরা যদি ধরি এ এখানে 3 টাকা পায়, এখানে 4 টাকা পায়, কিন্তু এ তো একই টাকা পাবে। এখানে বি 5 টাকা, এখানে সি 60 টাকা, আর এখানে এরটা আলাদা আছে, তাহলে এরটা আমাদের সেম করতে হবে। সেম কীভাবে করবো? এখানে 3 আছে, এখানে 4 আছে, তার মানে এটাকে 4 দিয়ে গুণ করবো উপরেরটাকে, নিচেরটাকে 3 দিয়ে গুণ করলেই একই হয়ে যাবে। তার মানে উপরে কী হবে? উপরেরটাকে 4 দিয়ে গুণ করবো, 3 4 12, 3 5 15। নিচেরটাকে আমরা কী করবো? 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 4 12, 3 7 21। তাহলে A/B/C কত হলো? A/B/C এটা বেরোলো হচ্ছে এ কত? এ হচ্ছে 12, বি 15, সি 21, মানে তারা টাকাটা এই অনুপাতে পাবে। এবার বলছে বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তাহলে বি কত টাকা পাবে? টোটাল যদি টাকা হয় 11,236, এর মধ্যে বি কত পাবে? নিচে অনুপাতের সমষ্টি হয়, তাহলে 12 আর 15 কত হয়? 27, 27 আর 21 করলে হবে 48, আর উপরে কত হবে? 15, যেহেতু বি এর টাকা বলেছে। এবার 48 দিয়ে এটাকে ভাগ করতে হবে আমাদের। ও আচ্ছা, উপরে গন্ডগোল হয়ে গেছে একটা, সরি। এটা উপরে আমরা গুণ করব হচ্ছে 4 দিয়ে, নিচে হচ্ছে 3 দিয়ে। 4 দিয়ে 3 4 12, 4 5 20, এখানে কত হবে? 3 4 12, 3 7 21, তার মানে কত হবে? A/B/C 12:20:21। তার মানে টোটাল টাকা কত এবার? 11,236
এর মধ্যে বি নিচে অনুপাতের সমষ্টি কত হবে 41 আর 12, তার মানে 53। হ্যাঁ 41 12 53, আর হচ্ছে উপরে 20। 53 দিয়ে এটাকে কাটবো, তাহলে কত হবে, এটা বি লিখি, বি এত টাকা পাবে। 53 দিয়ে এটাকে কাটলে 53 দুগুণি 106, তার মানে এখানে থাকবে 63। তারপর আবার একবার 53, তার মানে 10, এখানে 6, 53 দুগুণি 106। তাই আমি এটাকে কাটলে 53 দিয়ে 212 হয়, তাহলে 212 ইন্টু 20 কত হবে, তাহলে বি কত টাকা পায় 212 ইন্টু 20, তার মানে 212 দুগুণি 424, 0, 4240, 4240 অপশন নাম্বার এই আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে একজন বিক্রেতা 25 টাকায় 6টি কলা কিনে 20 টাকায় 3টি কলা বিক্রি করলে তার লাভের হার কত, শতকরা কত পার্সেন্ট। তাহলে 6 টাকায় কিনে কয়টা, 6টি কলা কিনে 25 টাকায়, 3টি কলা বিক্রি করে কত 20 টাকায়। আমরা কি করব, কোনাকুনি গুণ করে দিব। 3 6 20 হচ্ছে কত 120। অ্যাকচুয়ালি এটা এই কোনাতে লিখতে হতো, ঠিক আছে। 6 20 120, 3 25 কত 75, তার মানে এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। তার মানে 75 টাকার জিনিস সে 120 টাকায় বিক্রি করে, তার মানে লাভ কত করে 5, এখানে হচ্ছে 8 4 45 টাকা। 75 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করে, তার মানে 45 টাকা লাভ করে। লাভের শতকরা হার বের করতে বলেছে, তাহলে 75 টাকায় লাভ করে 45 টাকায়, 100 টাকায় কত লাভ করবে। 4 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে কত হয় 3 15, তাহলে 4 15 60, 60% হচ্ছে তার লাভের হার। অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার। যদি এভাবে কেউ পরীক্ষার হলে গিয়ে এই রুলসটা ভুলে যায়, তখন সে কী করবে, আমরা টাকাটাকে সেম করব, না সরি টাকাটাকে না কলাটাকে সেম করব, যে 6টি কলা কেনে কত টাকায় 25 টাকায়, 25 টাকা এটা কেনে সিপি। আর এসপির ক্ষেত্রে কি হয়, 3টি কলা বিক্রি করে, 3টি ব্যানানা বিক্রি করে কত টাকায় 20 টাকায়। তার মানে আমরা এখানে 6টি ব্যানানা কত টাকায় বিক্রি করি সেটা বের করতে পারি। এখানে 2 দিয়ে গুণ করেছি, তার মানে এখানে 2 দিয়ে গুণ করবো 40 টাকায়। তাহলে 6টি ব্যানানা কেনে হচ্ছে 25 টাকায়, আর 6টি ব্যানানা বিক্রি করে হচ্ছে 40 টাকায়। তার মানে লাভ কত হয়, 25 টাকায় কেনে 40 টাকায় বিক্রি করে লাভ হয় 15 টাকা। তার মানে এখানে হচ্ছে 25 টাকায় লাভ হচ্ছে 15 টাকা, 100 টাকায় কত লাভ সেটাই বের করতে বলেছে। 25 দিয়ে গেলে 4 4 15 60, 60%। যার যেটা সুবিধা মনে হবে সে সেভাবে করতে পারে। দুটো নিয়মেই এখানে পড়িয়ে দেওয়া হলো। তো 9 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 9 নম্বর কোশ্চেন বলেছে একজন ব্যাটসম্যান 10তম ইনিংসে 110 রান করায় তার রান সংখ্যার গড় 5 বৃদ্ধি পেয়েছে। 10তম ইনিংসের পর তার রানের গড় কত হবে। 10তম ইনিংসে 110 রান করায় তার রান সংখ্যার গড় 5 বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 5 সবার 5 করে বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে যত রান ছিল, বা এখানে মিষ্টি দিয়ে ধরলে কনসেপ্টটা বোঝাতে সুবিধা হয়, যে একজন লোক 10তম দিনে 110টা মিষ্টি আনায় আগে যত মিষ্টি ছিল সেই মিষ্টির সংখ্যা মিষ্টির গড় 5 বৃদ্ধি পেয়েছে। তার মানে অ্যাকচুয়ালি গড় যেহেতু 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল কত বৃদ্ধি পেয়েছে 5 ইন্টু 10 50 বৃদ্ধি পেয়েছে, 50 বৃদ্ধি পেয়েছে। কত রানের মধ্যে কত রান করার জন্য 50 বৃদ্ধি পেয়েছে 110 রান। তার মানে 110-এর থেকে যদি আমরা 50 বাদ দিই, এই 60টা যে বেরোলো, এই 60টা কি 10তম ইনিংসের আগে তার হচ্ছে রানের যে গড় সেটা ছিল এই 60, 10তম ইনিংসের আগে। তার মানে 9তম ইনিংস অবধি তার হচ্ছে গড় ছিল 60, 50টা বাদ দেওয়ার পরে। এবার বলছে 10তম ইনিংসের পর রানের গড় কত হবে। 10তম ইনিংসে তার হচ্ছে সবার গড় 5 বৃদ্ধি পেয়েছে, তবে 9তম ইনিংসে সবার গড় ছিল হচ্ছে 60, 10তম ইনিংসে 5 বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হবে 65%। আমাদের অ্যান্সার কত, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 10 নম্বর। 10 নম্বর কোশ্চেন বলেছে আসিফ বশিরের থেকে দ্বিগুণ কর্মক্ষম, তারা একসাথে একটি কাজ 30 দিনে করতে পারে, তবে ওই কাজটি আসিফ একা কত দিনে করবে। আসিফ হচ্ছে বশিরের থেকে দ্বিগুণ কর্মক্ষম, এখানে আসিফ আর হচ্ছে বশির। যদি আমরা কর্মদক্ষতা দেখি তাহলে দ্বিগুণ কর্মক্ষম আসিফ, তাহলে 2:1 অনুপাত। তাই যদি দিন সংখ্যার অনুপাত দেখি তাহলে কী হবে 1:2 হবে। তার মানে আসিফ যেই কাজটা একদিনে করে বশির সেই কাজটা 2 দিনে করে, তাহলে আসিফ যে কাজটা একদিনে বশির সেই কাজটা 2 দিনে করে, তাহলে এরা দুজন মিলে কাজটি কদিনে করবে
1 × 2 ডিভাইডেড বাই 1 + 2, এটা কী সূত্র? এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তার মানে এক্স একটি কাজ যদি 10 দিনে করে, ওয়াই যদি সেই কাজটি 5 দিনে করে, তাহলে একসাথে তারা করবে এক্স বাই এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো এটা করলাম 2 × 2 নিচে 2 + 1 মানে 3। তার মানে তারা 2/3 দিনে কাজটি করে। কিন্তু এখানে কোশ্চেনে কী বলেছে? 30 দিনে করে। তাহলে 2/3 ভ্যালুই হচ্ছে 30। 2/3 ভ্যালু যদি 30 হয়, তাহলে 1 ভ্যালু কত? 2 দিয়ে এটাকে কাটলে কত হয়? 15। 1 ভ্যালু হচ্ছে 3 × 15 = 45। 1 ভ্যালু যদি 45 হয়, তার মানে কি আসিফ কাজটা কত দিনে করে? 1 ভ্যালু হচ্ছে 45, 2 ভ্যালু কত হবে? 90। আমাদের কী বের করতে বলেছে? আসিফ একা কত দিনে করবে, তার মানে আসিফ কত দিনে করবে? 45 দিনে। অপশন নাম্বার এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানেই আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় যে ভিডিওগুলো তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। থ্যাংক ইউ।